খুব কষ্টে উঠে দরজা খুলেছি, যা প্রচণ্ড চড়াও আমার ওপর। চেঁচিয়ে বলে, সকাল সকাল কি নাটক শুরু করলে? রান্না বান্না কিছু করবে না নাকি? এত বেলা অবধি কেউ ঘুমায়? গরু নাকি তুমি? বাড়িতে যে আমার বোন আছে সে খেয়াল আছে? তাকে খেতে দেবো কি? রান্নাটা কখন করবে শুনি? বেলা অবধি ঘুমাও কোন সাহসে? যেই মানুষটি আমার সামনে দাঁড়িয়ে এতগুলো কথা বলল, সে নিজেই উঠে বেলা 11টায়। আজ কোন ভাগে তাড়াতাড়ি উঠেছে কে জানে। একটা গ্লাস পর্যন্ত ধয় না এই মহিলা। এর সঙ্গে তর্ক করে লাভ নেই, এনার্জিও নেই। ভাবলাম ও বলছে বলুক, প্রথমে একটু ভালো করে বুঝিয়ে দেখি। বললাম, আজ আমার শরীরটা ভালো নেই ভাবি, আজকে রান্নাটা আপনি করে নিন ভাবি, প্রচুর জ্বর এসেছে, উঠতে পারছি না। সে বলে, আমি রান্না করতে পারবো না, আগুনের তাপে আমার র্যাশ হয়, স্কিনে রেড সার্কেল হয়। বুঝলাম না, এতদিন কি উনি রাঁধেনি? একদিন রান্না করলে এত কিছু হবে? আবারও বলি, তাহলে আপনি এঁঠো বাসনগুলো ধুয়ে দিন। এঁঠো বাসন ধুলে আমার হাতে অ্যালার্জি হবে। ভাবলে কি করে আমি সবার এঁঠো বাসন ধুবো, অথচ প্রতিদিনই এমন কাজ আমি করি। বললাম, কাল বাদে বাড়িতে বিয়ে, আজ থেকে ঘরে কাজ করতে হবে। আপনি তাহলে বাড়িঘর পরিষ্কার করুন, আমি কষ্ট করে রান্না বান্না করিনি। আমায় কি তুমি কাজের মেয়ে ভেবেছ? বুয়া নাকি আমি যে এসব করব? এছাড়াও আমার ডাস্টিং অ্যালার্জি আছে, বেশি কাজ করলে আবার মাইগ্রেনও শুরু হয়। এত কথা না বলে রান্নাটা চাপালেই পারো। আমার বোনটা না খেয়ে থাকবে নাকি তোমার জন্য? সামান্য জ্বরের জন্য এত অজুহাত কেন তোমার? আমরা কি সন্তান জন্ম দিইনি? এবার আর চুপ থাকলাম না, আমি সোজা বলে দিলাম, আপনার বোন কি খাবে না খাবে সেটা আপনার ব্যাপার। নিজের বোন নিজের যত্ন করুন। আমি অসুস্থ শরীর নিয়ে কিচ্ছু করতে পারবো না। কাজের লোক আমিও নয়। নিজে রান্না করে খেতে পারলে খান, না পারলে না খেয়ে থাকুন। আমার কথায় যা এবার চিৎকার শুরু করে। আমি সরে গিয়ে বিছানায় বসি। শাশুড়ি মা, দেবর ও আকাশ দৌড়ে আসে। যা বলে, আপনার মেজ বউ আমায় হিংসে করে মা, কয়দিনের জন্য এসেছি আমি, রান্না করে খেতে বলে, বাড়ির অতিথিকে না খাইয়ে রাখতে বলে। জ্বর নাকি এসেছে ওর, তাই পটের বিবি হয়েছে। আকাশ তেড়ে এসে বলে, করোটা কি তুমি সারাদিন? রান্নাটা করে দিলে সমস্যা কোথায়? হাত ক্ষয়ে যাবে? অতিথির সামনে বাড়ির সম্মান নষ্ট করবে? ভাবিরা কদিন থেকে চলে যাবে, ওদের সঙ্গে কেন ঝগড়া করছো তুমি? তোমার মন আসলেই কালো। তীব্র প্রতিবাদী স্বরে বলি, ভাবিও এই বাড়ির বউ, কাজ আমি করলে তারও করতে হবে। আমার শরীর খারাপ, আমি কিছু করতে পারবো না। আমার চিন্তা তোমরা না করলে আমার ঠিকই করতে হবে। আকাশ আমায় গালি দেয় প্রচুর, ঘর থেকে বেরিয়ে যায়। ওই দিন ওরা বাইরে থেকে কিনে এনে খায়, আমাকে বা আমার ছেলেটাকেও দেয় না। ছেলে খিদেতে কষ্ট পেলে হালকা কিছু রান্না করে দিই। ওদিকে রিঙ্কির প্রতি আকাশের দরদ বেড়ে চলে দিনকে দিন। ওকে যেন চোখে হারায়, একসঙ্গে খেতে বসে, রাতভর গল্প করে। ওসব সহ্য করতে না পেরে আমি আকাশের সঙ্গে ঝামেলা করি। সাফ সাফ জানিয়ে দিই, রিঙ্কির সঙ্গে বেশি ঢলাঢলি দেখলে পদক্ষেপ নেব আমি। এরপর থেকে দেখি ওরা আমায় এড়িয়ে চলে। বড়জা বাইরে নিয়ে ওদের দেখা করায়। আমার ছেলেকেও আর সহ্য করতে পারে না আকাশ। বাচ্চার গায়ে হাত তোলে। ছেলে ওর সঙ্গে ঘুমাতে চাইলে আকাশ নারাজ, বাচ্চাকে গালমন্দ করে। দেবরের বিয়ের শপিং পর্যন্ত আকাশ যা আর রিঙ্কি গিয়ে করে, আমার খোঁজটাও নেয় না ওরা। আকাশ ও তার পরিবারের অত্যাচার দিনকে দিন বেড়েই চলছিল। মানুষটা আমার সঙ্গে দুদণ্ড কথাও বলেনি। ছেলেটার প্রতিও কঠিন থেকে কঠিন হয়েছে। দেখে মনে হয় না ওটা ওর সন্তান। কাছে গেলে গালি দেয়, মেরে তাড়িয়ে দেয়। বাচ্চা আমার সহ্য করতে না পেরে হাউমাউ করে কাঁদে আমায় ধরে। মা হয়ে সহ্য করতে পারি না আমি। আকাশের সঙ্গে ঝগড়া করি, না খেয়ে থাকি। ওই অবস্থাতে পরিস্থিতি এমন দিকে চলে যায়, আমি সুসাইড চিন্তা পর্যন্ত করি। পেটের সন্তানের চিন্তা করে আর ছেলের চিন্তায় মাথা ঝাড়ি। যেই আকাশ আমার ছেলে পেটে থাকাকালীন গোসলের কাপড় পর্যন্ত ধুতে দেয়নি, সে এবারে আমাকে সব কাজ করতে বলে। শুধু বাড়ির কাজ নয়, ওর ভাবি তার ছেলে মেয়ে সহ সবার কাজ করায়। দুঃখে আমার গলার স্বর ভেঙে আসে। কোন পাপের শাস্তি আমি পাচ্ছি? কি অন্যায় আমারও আমার ছেলের? আকাশ ও রিঙ্কির সম্পর্ক যেন গভীর থেকে গভীর হচ্ছে। দুজনে ঘুরতে যায়, রেস্টুরেন্টে খেতে যায়, ওদিকে বাড়িতে আমি ঠিকমতো খাবারই পাই না। ছেলে এঁঠো বাসি খেয়ে দিন পার করে। আকাশ শাড়ি কিনে আনে দামি, ভাবি আমায় দেবে, কিন্তু না, সে রিঙ্কিকে দেয়। কারণ জিজ্ঞেস করলে বলে, আমার টাকা, আমি যা ইচ্ছে কিনতে পারি, যাকে ইচ্ছে দিতে পারি। এতদিন নিয়ে নিয়ে তোমার লোভ হয়েছে, তাই সহ্য করতে পারো না। আমার রক্ত পানি করা টাকা সব তুমি আর তোমার ছেলে ধ্বংস করেছো। ওর এ কথা শুনে আমি নির্বাক ছিলাম, জবাব দেওয়ার ভাষা ছিল না। আমার শখের গহনাগুলো ধীরে ধীরে কমতে লাগে।
কখনো দেখি শাশুড়ির গলায় আমার চেন, জায়ের হাতে আমার চুড়ি। প্রতিবাদ করলে আকাশ আমার গায়ে হাত তোলে। ওর মা ভাবির আমার সব কিছুর ওপর নাকি অধিকার আছে, তাই যে যার মতো আলমারি খুলে নিয়ে যায়। আমি শুধু দেখি, সত্যিই তো ওগুলো আমার টাকার নয়। আমার টাকা যা ছিল ওদের খাইয়ে শেষ করেছি। আমার মতো ভুল করে বাংলার প্রতিটি মেয়ে নিজের শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে স্বামীর সংসার উন্নত করার চেষ্টা করে। শখের বয়সে শখের জিনিস না করে দুটো টাকা জমায়, ঘরের জিনিস করে, স্বামীর আবদার পূরণ করে। দিন শেষে তারা শূন্য হয়, না থাকে নিজস্ব কিছু, না কোনো সম্পদ। একটা বয়সে এসে আবার সেই মানুষগুলোই আপনার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আপনার কিচ্ছু নেই, আপনি আগাছা। আমার ছেলেকে জন্মের পর দেখে দেওয়া আকাশের সেই আংটি ছিল ভীষণ প্রিয়। খুব বেশি পরিনি, হারিয়ে যাওয়ার ভরে। দেবরের বিয়ের দিন দেখি সেই আংটি বড়জার হাতে। প্রশ্ন করলে জানতে পারি আকাশ নাকি ওটা ওনাকে দিয়েছে। এমন ছোট্ট যন্ত্রণাময় ঘটনা ঘটেছিল আমার সঙ্গে প্রতিনিয়ত। আমি আকাশের সঙ্গে প্রচণ্ড ভালো ব্যবহার করেছি, বিনিময়ে সে আমায় আঘাত করেছে, কটু কথা শুনিয়েছে। ওই বাড়িতে আমি কাজের লোকের মতো হয়েছিলাম, যে যা পেরেছে গালি দিয়েছে। বড়জার ব্যবহার দিনে দিনে নিকৃষ্ট হয়েছে। নিজের অবিবাহিত বোনকে বাড়িতে এনে রাখত, আকাশের সামনে বিভিন্ন সাজ পোশাকে প্রেজেন্ট করত। ওদিকে আমি দাসী হয়ে পড়ে রইলাম নিজের ঘর নিজের সংসারে। আমার সামান্য মূল্যও রইল না। চোখের সামনে আমার ভালোবাসার মানুষটা বদলে গেল। তৃতীয় ব্যক্তির আগমন আমার জীবনটাকে তছনছ করে দিল। বড়জা পেরেছিল নিজের স্বার্থ সিদ্ধি করতে। মাঝে মাঝে মনে হয় কোথাও চলে যায়, কিন্তু যাওয়ার জায়গা নেই আমার। ছেলে নিয়ে ওভাবেই পড়ে থাকি। ভরা মাছ নিয়ে খাটতে খাটতে আমার অর্ধেক শরীর শেষ। খাই না খাই কারো দেখার বিষয় নেই। ঘর থেকে এসি খুলে নিয়ে গেছে শাশুড়ি। আকাশ আর আমার সঙ্গে থাকে না। প্রতিবেশী ভাবির কাছে যায়, গিয়েই কাঁদি, সমাধান চাই। তিনি বলেন সবটা হাতের বাইরে চলে গেছে তন্নি। আকাশ ভাই ছিল ও বাড়িতে তোমার একমাত্র শুভাকাঙ্ক্ষী, এবার সেও নেই। তুমি বুঝিয়েছ, আবেগ দেখিয়ে মন গলানোর চেষ্টা করেছ, সন্তানের দোহাই দিয়েছ। তবুও যেহেতু কাজের কাজ হলো না, আর হয়তো সম্ভব নয়। এসব পরিস্থিতিতে একজন বাড়ির লোক প্রয়োজন হয়, যিনি তোমার অভিভাবক হয়ে এসে ওদের সঙ্গে কথা বলবে, বোঝাবে, প্রয়োজনে শাসিয়ে যাবে। তাহলে যদি ওদের মনে ভয় ঢুকে, কিছুটা হলেও যেন সদয় হয় তোমার প্রতি। নরম মাটি ও নড়বড়ে গোড়ার গাছ পেয়ে ওরা যা ইচ্ছে করছে। তুমি তোমার ফুফাতো ভাই বোনদের সঙ্গে যোগাযোগ করো। ছোট থেকে ওরা তোমায় পালন করেছে, সামান্য মায়া হলেও তো থাকার কথা। এতদিন কোনো যোগাযোগ নেই, এখন গেলে নিশ্চয় অবহেলা করবে না, একটু সাহায্য করতেই পারে, অন্তত দুটো কথা তো বলতে পারে। তুমি তাদের অনুরোধ করে দেখতে পারো। আমি পরের ঘরের বউ, এর চেয়ে বেশি কিছু করার সাধ্য আমার নেই। আমি পারি দুটো পরামর্শ দিতে, কাজে করে দেখাতে পারি না। ভাবির কথায় মনে আমার একটু হলেও আশার আলো জেগেছিল সেদিন। মেয়ে পেটে আসার পর বড় ভাইদের দেখার খুব শখ ছিল আমার। এতদিন সাহস হয়ে ওঠেনি, তাই যায়নি। মানুষের খাওয়ার ইচ্ছে জাগে, আমার দেখার। ছেলেকে নিয়ে সেদিন বিকালে বেরিয়ে যায় গ্রামের উদ্দেশ্যে। অনেকটা পথ পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে গিয়েছি। বাড়িটা সে আগের মতোই আছে, শুধু চারপাশ বদলেছে। দরজায় ধাক্কা দিই, বড় ভাবির সেই চিরচেনা ঝাঝালো কণ্ঠস্বর। কে কে বলতে বলতে আসছে তিনি। এক মুহূর্তের জন্য মনে আমার অজানা ভয় কাজ করে। ভাবি দরজা খোলে, আমায় দেখে তাকিয়ে থাকে সূক্ষ্ম চোখে। হয়তো চিনতে পারেনি প্রথমে, চিনবেই বা কী করে? ওদের অত্যাচার, মানসিক নির্যাতনে ভুগে ভুগে শরীর শেষ প্রায় আমার, কালো হয়ে গেছি। আমি বলি, ভাবি ভালো আছেন? আমি তন্নি। পরিচয় দিতেই তিনি কপাল কুঁচকায়, মুখ ছোট করে। আমি আশায় খুশি হয়নি বোঝা যাচ্ছে, তবু আমি বাইরে দাঁড়িয়ে শুকনো হাসি। একটাবার নিজ মুখে ভেতরেও আসতে বলে না আমায়, শুধু দরজা ছেড়ে দাঁড়ায়। অপমান বোধ করলেও বাড়িতে প্রবেশ করি। আমি নিরুপায়, বাড়িতে যাই। ঘরে চেয়ার থাকা সত্ত্বেও আমায় মাটিতে চট পেতে বসতে দেয়। পেট নিয়ে নিচু হয়ে বসতে প্রায় দম বেরিয়ে আসে। কত দিন পর কত দূর থেকে এসেছি আমি, এক গ্লাস পানিও সাধে না। আমি সঙ্গে করে আমার পালন করা কিছু মুরগির ডিম, হাঁস, মুরগি, সবজি সহ কেজি দুয়েক মিষ্টি অল্প করে ফল এনেছি। সেগুলো ভাবির হাতে দিই। ঘরে চলে যায় ভাবি। আমি আগাছার মতো বাইরে বসে থাকি। সময় চলে যায়, সে আসে না। বাধ্য হয়ে নিজেই ভাবিকে ডেকে বলি, বড় ভাই ছোট ভাই কোথায় ভাবি? আপা কি শ্বশুর বাড়ি?
তিনি আপেল খেতে খেতে বেরিয়ে এসে বলে, তোর ভাইয়েরা কাজে গেছে, আপা শ্বশুর বাড়িতে, ছোট বউ বাপের বাড়িতে। কি দরকারে এসেছিস হঠাৎ? তাড়াতাড়ি বলে ফেল। আমি আমতা আমতা করে বলি, ভাই এলেই বলি ভাইকে বেশি দরকার। ভাবি ঠিক আছে বলে ঘরে চলে যায়, কোনো আগ্রহ দেখায় না আমার প্রতি। এদিকে ছেলের মুখটা শুকিয়ে আছে, এত দূর এসেছে, খিদে পেয়েছে হয়তো, হাঁসফাঁস করছে। আমার নিজেরও ভীষণ খিদে পেয়েছে, চক্ষু লজ্জার ভয়ে চুপ করে আছি। মিনিট 10 পার হয়ে ভাই আসে না, ভাবি ঘর থেকে বেরোয় না। নিজেকে কেমন যেন লাগছিল আমার। আমি নিজেই ভাবিকে বলি, এক গ্লাস পানি হবে ভাবি? কড়া রোদে এসেছি তো পিপাসা পেয়েছে। বিশ্বাস করুন, উনি শুধু আমায় এক গ্লাস পানিই দেয়। পানিটুকু ছেলেকে খাইয়ে একটু শান্ত করে বলি, বাড়ি খেয়ে খাবে, ধৈর্য ধরে বসো, একটু পরে বাড়ি চলে যাব। আসার আগে বাচ্চাটা আমার কত খুশি ছিল, মামার বাড়ি যাবে, মজার হাঁড়ি। মজার হাঁড়ি না ছাই, মুখের কথা অবধি বলছে না এরা। ভাই আসে প্রায় আধ ঘন্টা পর, ছেলে নিয়ে বসে আছি বাইরে। ভাই এসে আমায় দেখে বলে, তুই কখন এলি, কেন এলি? কোনো খোঁজ ছিল না তোর, ভেবেছিলাম মরে টরে গেছিস। পালিয়ে নিয়ে তোরে মেরে ফেলেছে শহরের ছেলে, এখন দেখছি বেঁচে আছিস। ভাইয়ের মুখে এই কথা শুনে চোখ পানিতে ভরে ওঠে, মাথা নিচু করে বসে রয়। ভাই চেয়ারে বসে বলে, এটা তোর ছেলে বুঝি? আমি মাথা ঝাঁকাই। বড় ভাই বলে, তা কি দরকারে এলি? এতদিন তো কোনো খোঁজ ছিল না, হঠাৎ কেন উদয় হলি আমার কাছে? আমি নিজেকে সামলে নিয়ে বলি, ভাই আমার বিয়ে হয়েছে বড় ঘরে, আমার স্বামী ভালো ব্যবসায়ী, প্রতিষ্ঠিত পরিবার। এতকাল সংসারে আমি একাই থেকেছি, সুখে ভরপুর ছিলাম আমি আমার স্বামীকে নিয়ে। বড় যা আছে একটা, তিনি তার স্বামী সন্তান নিয়ে শহরে থেকেছে, এবার দেওরের বিয়ে উপলক্ষে এসেছে থেকে আমার সংসারে অশান্তি করছে। শাশুড়ির কান ভাঙি আমার বিরুদ্ধে উস্কেছে, স্বামীর কাছে গীবত করে করে মন বিষিয়ে দিয়েছে। ছেলে নিয়ে ওখানে থাকাটা ভীষণ চাপের হয়ে গেছে আমার, প্রতিনিয়ত অত্যাচার করছে আমায়, গালমন্দ মার তো আছে। আমার শরীর অসুস্থ, তবুও ওরা আমার প্রতি জুলুম করছে। আমার স্বামী আকাশ আগে এমন ছিল না, ওর বড় ভাবির প্ররোচনায় পড়ে এমন হয়ে গেছে। আমার বড় যা তার বোনের সঙ্গে আকাশের কিছু করার চেষ্টা করছে, কারণ আকাশ প্রতিষ্ঠিত, ব্যবসায়িক দিক থেকে উন্নত। দিনরাত খাটিয়ে আমার এই অবস্থা করে ছেড়েছে। আমি বহু চেষ্টা করেছি, ব্যর্থ আমি। তুমি তো জানোই ভাই, দুনিয়াতে আমার কেউ নেই তোমরা ছাড়া। ছোট থেকে আমায় মানুষ করেছ। আমার পারিবারিক যা অবস্থা, তাতে একজনকে দরকার আমার পাশে দাঁড়ানোর। আমার পক্ষ হয়ে দুটো কথা বলা প্রয়োজন। আমার সংসারটা বাঁচাতে সাহায্য করো ভাই, না হলে ছেলে নিয়ে আমার পানিতে ডুবে মরতে হবে। বড় ভাই কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে বলে, তুই কি আমায় তোর স্বামীর বাড়ি যেতে বলছিস? হ্যাঁ ভাই, দয়া করে চলো। এমনও তো হতে পারে একজন মানুষ নিয়ে গেলে ওদের মনে ভয় ঢুকলো, আমার সংসার আমি ফিরে পেলাম। একান্ত বাধ্য হয়ে এসেছি আমি ভাই, কোনো কুলকিনারা নেই আমার। বলতে পারো মাঝ নদীতে ভাসছি, খড়কুটো হয়ে তুমি আমায় সাহায্য করো ভাই। এটা আমার ভবিষ্যতের বিষয়। আমার একটা ছেলে আছে, এ মতো অবস্থায় আমার ভালো মন্দ কিছু হলে ছেলেটা এতিম হবে। পরিস্থিতি যেমন, তাতে ওরা আমার ছেলেকে বের পর্যন্ত করে দিতে পারে। সংসার, বউ, বাচ্চার প্রতি আকাশের আর কোনো চিন্তা নেই। সে এখন নতুন জীবন শুরু করতে চায়, নতুনভাবে বাঁচতে চায়, আমাদের ছেড়ে দিয়ে ওই মেয়ের সঙ্গে থাকতে চায়। ভাই বলে, যেতে পারি, তবে তুই তোর কানের দুলজোড়া আমায় দিলে আমি যাব, তোর হয়ে কথা বলবো, শাসিয়ে বুঝিয়ে সব ঠিক করে দিয়ে আসতে পারবো। তুই রাজি কিনা বল? ভাইয়ের কথায় আমার মস্তিষ্ক শূন্য লেগেছিল সেদিন। ভাই বলি ডাকি যারে, সেও টাকা ছাড়া নড়তে চায় না। অগত্যা নিজের সংসার রক্ষার দায়ে গা থেকে দুল খুলে ভাবির হাতে দিই। ওই দিনই ভাইকে সঙ্গে নিয়ে আসি আমি। ওদের বিশ্বাস নেই, পরবর্তীতে নাও আসতে পারে। এসে ভাইকে নাস্তা পানি দিয়ে বসিয়েছি শাশুড়ির ঘরে। আকাশ তখন বাড়িতেই ছিল। বড় যাও ঘরে ঢুকলো দেখলাম। আমি আর যাইনি, ছেলেকে খাইয়ে নিজে একটু খেয়ে নিলাম। ও ঘরে কি কথা হয়েছে আমি জানি না। মিনিট 20 পর ভাই বাইরে আসে, হাতে বেশ কিছু টাকা, মুখে হাসি। এসে আমার গালে থাপ্পড় দিয়ে বলে, দোস্ত তোরই জামাই ভাই ভালো আছে, আমায় একটা কাজের ব্যবস্থা করে দিয়েছে, অ্যাডভান্স টাকাটা তোর যা দিয়েছে। তোর যা মানুষ নয় রে, মহামানুষ। গরিবের প্রতি তার কি দয়া, ওরাই নাকি তোকে অত্যাচার করে। মিথ্যাবাদী, মায়ের মতো হয়েছিস তুই। তো তোর ভালো বড়জার সঙ্গে ঝগড়া করে বেড়াস, মিলেমিশে থাকতে পারিস না। কার সঙ্গে নাকি অবৈধ সম্পর্ক করেছিস, এই জন্যই জামাই এমন করে। বুঝিয়েছি তোর স্বামীকে, তুই ভালো হয়ে যা, কাজ কাম একটু করতেই হয়। আর তোর বড়জার বোন মেয়েটাও ভালো, আমায় নাকি গ্রামে ঘর তুলে দেবে বিনা টাকায়। অমন মেয়ে লাখে একটা হয়, তুই সংসার করে যা।
পারলে ওদের সঙ্গে মিল থেকে গ্রামে এই ভাইটার জন্য কিছু দিস, অন্তত চুরি করে হলেও মাস শেষে কিছু টাকা দিস আমায়। আমি জানতাম না তোর এত বড় ঘরে বিয়ে হয়েছে, এত ভালো মানুষ, জানলে কবেই তোকে খুঁজে বের করতাম। জামাই নিয়ে আমাদের বাড়ি যাস, যাওয়ার সময় তোদের ঘরের মতো একটা সোফা আনবি, কেমন? আজ আমি আসি। বড় ভাই খোশ মেজাজে ঘর ছাড়ে। আমি ঠায় দাঁড়িয়ে থাকি, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। বড় যা আঁচল ঘুরিয়ে এগিয়ে এসে বলে, যাক কুকুরটা বিদায় হলো। আমাদের সঙ্গে লড়তে একটা লেলি কুকুর এনেছে গ্রাম থেকে। টাকার গন্ধ পেয়ে কুকুর আমাদের পায়ের জুতো হয়ে গেছে। সেদিন সারা রাত কেঁদেছি আমি। বাড়ি ফিরে বড় ভাই কল দিয়েছিল, রিসিভ করে বলেছি মানুষের জাত হলে যেন আমায় আর কল না দেয়। আমার এই কঠিন পরিস্থিতিতে বন্ধু হয়ে এসেছিল আমার ছোট যা। ওদের বিয়ের 20 দিন পর ওকে উঠিয়ে আনা হয়। সেই দিনও আমাকে নিয়ে যায়নি, আমার বদলে আকাশের সঙ্গে রিঙ্কি গিয়েছিল। আমার ছেলেকে পর্যন্ত নেয়নি। ছেলে যেতে সে কি কান্না। আকাশ ছেলেকে থাপ্পড় মেরে চলে গেছিল সেদিন। ওরা বাড়ি ফেরার পর শুনেছিলাম আকাশকে নাকি আমার ছোট যা ও তার বাবা মা বেশ কথা শুনিয়েছে আমায় আর ছেলেকে না নেওয়ায়। তবে আমি যা বুঝেছি, কারণ শুধু এটা নয়, বাড়িতে যা ঢোলাঢুলি করে এরা, ওখানে গিয়েও মনে হয় একই কাজ করেছে। সব জায়গায় সব কিছু করা যায় না। তটিনীর বাড়ির পরিবেশ ভদ্র, তাই এসব নোংরামি দেখে কথা শুনিয়ে দিয়েছে। সেই রাগ আকাশ আমার ওপর খাটায়, আলমারির সব কাপড় বাহির করে ভিজিয়ে রাখে, রাতভর তা আমায় দিয়ে ধোয়ায়। তখন আমার বাচ্চা হওয়ার সময়, বিরোধ করলে বলে এখনই তালাক দেবে, ভয়ে সবটা করি আমি। তটিনী মানে আমার ছোট যা, মেয়েটাকে একটু অন্যরকম লাগে আমার। বড় যার মতো সে নয়, স্পষ্টবাদী সাহসী একটা মেয়ে। নতুন এসেই দেখি বাড়ির পরিবেশ বদলাতে চেষ্টা করে। বড় যার উচ্ছৃঙ্খল চলাফেরায় তীব্র প্রতিবাদ করে, সোজা বলে আমিও চাকরি করেছি, আমি তেমন পোশাক পরিনি, উনি কেন পরছে? বাড়িতে শালীন পোশাক পরতে হবে। এখানে উনি একা থাকে না, যে যা ইচ্ছা করবে। ইয়াং দেওয়ার বাড়িতে থাকতে উনি কিভাবে চলাফেরা করে, আর ওনার স্বামী কেন কিছু বলে না? শাশুড়ি মা চুপ থেকে কেন এসব উচ্ছৃঙ্খলা সহ্য করে? ওর একের পর এক প্রশ্নে বাড়ির প্রত্যেকের মুখ বন্ধ ছিল সেদিন। আমি খুশি হয়েছিলাম, যা আমি পারিনি, নতুন এসে তা ও করে দেখাচ্ছে। বড় যা খুশি হয়নি, তটিনীকে অনেকভাবে নিজের দলে করতে চেয়েছে, দামে গিফট দিয়েছে, আমার বিষয়ে কান ভাঙিয়েছে। ওই মেয়ের সোজা কথা, আমি অন্ধ নয়, নিজ চোখে সব দেখতে পাই। টিচার আমি, তাই ভালো মন্দের জ্ঞান আছে আমার। আপনার চোখ দিয়ে আমায় দুনিয়া দেখাতে হবে না। ওই দিন থেকে হলো ওই মেয়েটাও বড় যা চোখের কাঁটা। বিয়ের পরই রিঙ্কির এই বাড়িতে থাকা বন্ধ করে তটিনী। আকাশকে শাসায়, এসব দেখলে থানায় নিয়ে যাবে আমায়। এক প্রকার ওর চাপে পড়ে আকাশ আমার ঘরে আসে। তটিনী আমার সঙ্গে মিশতে চাইতো, তবে আমি তেমন আগ্রহ দেখাইনি। আসলে আমার কোনো কিছুই ভালো লাগে না। তটিনী আমার অর্ধেক কাজ কমিয়ে দিয়েছিল। বড়দাকে সব সময় টাইট দিয়ে রাখতো। ওর নামে শাশুড়ির কাছে বিচার দিলে ও নিজেও মুখে মুখে তর্ক করে পাশা পাল্টে দিয়েছে। একে দেখে বুঝেছি আমি, নরম থাকলে গরম ভাত পাওয়া যায় না এই দুনিয়ায়। মেয়েটার মুখে জোর ছিল বটে, একটা বললে চারটে শুনিয়ে দিত। দেওর বউয়ের দলে, সুন্দরী বউ পেয়ে বউ অন্তপ্রাণ। অবশ্য এর জন্য তটিনী নিজেই দায়ী। রাতে স্বামীর সামনে নিজেকে ভিন্ন ভিন্নভাবে প্রেজেন্ট করত। কত রোম্যান্টিক মুহূর্ত ওদের, নিজের রূপ গুণ দিয়ে স্বামীকে বসে রেখেছিল। এসব কথা আমায় তটিনী নিজেই বলেছে। আমাকেও ট্রাই করতে বলতো, আগ্রহ পায়নি। আকাশের কাছে আমার সব রূপ রং ফিকে। সেকালে আমি শুধু ঘর ঘর করে গেছি, নিজেকে একটু সময় দিইনি। এখন তো সব হাতের বাইরে। সাজ দেখানোর মানুষটা পর্যন্ত আর আমার নেই। ধীরে ধীরে তটিনীর সঙ্গে আমার সম্পর্ক হয় বনতুল্য। একদিন তটিনী তার বাপের বাড়ি যায়। ওই দিনই আমার ডেলিভারি পেন ওঠে। বড় যা আর শাশুড়ি মিলে বাড়িতেই আটকে রাখে আমায়। চিৎকার করেছিলাম বলে পুরো বাড়িতে বক্সে গান বাজায়। ওরা চেয়েছিল আমি মরে যাই। অজুহাত দিত বাচ্চা জন্ম দিতে গিয়ে মরে গেছি। সৃষ্টিকর্তা আমার সহায় ছিল। এক দরিদ্র ভিখারি বাড়িতে চাল নিতে এসে আমায় দেখে। শাশুড়ি যা তখন ঘর আটকে বসে আছে, আকাশ অফিসে। সেই মহিলা আমায় সাহায্য করে। কন্যা সন্তানের জন্ম দিই আমি। পরবর্তীতে এটা নিয়ে থানায় যেতে চায়। আকাশের আবার সেই দিনই অ্যাক্সিডেন্ট হয়। আমার আর যাওয়া হয় না কোথাও। গুরুতর কিছু না হলেও মাথা ফেটেছিল। রিঙ্কি বাড়ি এসে সে কি কান্না, চোখ দিয়ে পানি সেই। শুধু আওয়াজ। তটিনী বাড়ি এলে ওকে সব বলি আমি। তটিনী কি করেছিল জানেন? বড়জাকে চড় মেরেছিল 3টা। কেস করতে চেয়েছিল, কিন্তু প্রমাণ ছিল না, তাই মেরে শোধ দিয়েছে। বড়জা এবার উঠে পড়ে লাগে তটিনীর পেছনে।
ওকে সহ আমাকে সরানোই তার উদ্দেশ্য। তটিনী দিনে বাড়ি থাকতো না, জবে যেত। সেই সুযোগে বড় যা লাগলো দেওরের কান ভাঙাতে। আমার মনে ভয়ের দানা বাঁধে। ভুক্তভোগী আমি, তটিনীর সঙ্গে এমনটা হতে দেব না। বোন ভেবেছি ওকে। দেওরের চরিত্র শুরু থেকে নড়বড়ে। আকাশের মতো ব্যক্তিত্ববান পুরুষ যদি বদলে যেতে পারে, তাহলে এ আবার কতক্ষণ? একজন মানুষের কানে প্রতিনিয়ত একই কথা বলতে বলতে একদিন সে অবশ্যই শুনবে। মস্তিষ্ক বদলে যাবে। আমি বুদ্ধি খাটিয়ে তটিনীকে বুঝিয়ে বলি হানিমুনে যেতে। তটিনী ঘুরতে বেশ পছন্দ করত। আমার প্রস্তাবে রাজি হয়, তবে শর্ত আমায় সহ বাবুদের নিয়ে যাবে। আমি ছোট মেয়ের দোহাই দিয়ে নিষেধ করি। মেয়েটা তবুও জোর করে, আবার যেতেও চায় না। আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিই। জায়গা আমি নিজেই ঠিক করে দিই। ওখানে আমার দেওর চাকরি করত। তটিনীর কর্মক্ষেত্রও কাছে। যাওয়ার আগের রাতে তটিনী আমার সঙ্গে থাকে। কত গল্প করি দুজনা। বিদায়ের দিনে মেয়েটা আমায় ধরে সে কি কান্না। ওরা যাওয়ার পর বড়জার অত্যাচার বাড়ে। আকাশকে প্রলোভন দেখায় আমায় ছেড়ে দিয়ে রিঙ্কিকে বিয়ে করার। সারা জীবন বসে খাবে শ্বশুরের টাকায়। আমার সঙ্গে থাকলে আমাদের চাকর হয়ে নাকি ওর থাকতে হবে। আমিও আমার বাচ্চারা ওকে খাটিয়ে মারব। আকাশের চুপ থাকা, ওর মতামত প্রকাশ করে সেদিন। ভয়ে ভয়ে থাকি আমি। কখন না জানি কোন দোষ ধরে। সবসময় ততস্থ থাকতাম। ওরা শুধু আমার খুঁত খুঁজে বেড়াতো। আমি ওদের বলার আগে সব করে রাখতাম, যেন আমায় ভুল না পায়। তটিনীর সঙ্গে আমার কথা হতো না। আকাশ ফোন কেড়ে নিয়েছিল। তটিনীর সঙ্গে একদিন কথা হয়েছিল। ও ফিরতে চাচ্ছিল। আমি নিষেধ করে বলি, ওখানেই সেটেল হও তোমরা। বছর থেকে ছানাপোনা নিয়ে বাড়ি ফিরবে। এখান থেকে তোমার স্কুল ও দেওরের অফিস দূরে, তাই ওখানেই থেকে যাও। মেয়েটা রাজি হয় না, বলে আপনার প্রতি যদি জুলুম করে ওরা। আমি কিঞ্চিত হেসে বলি, ভাগ্যে যা আছে তাই হবে। তোমার থেকে অনেক কিছু শিখেছি আমি। নিজের লড়াই নিজেই করতে পারি। তুমি চিন্তা করো না। বলেছি তো বড় মুখ করে, তবে কাজে করে দেখাতে পারিনি। ভাগ্য আমার সহায় ছিল না। ওই দিন খিদের চোটে লুকিয়ে 2 পিস মাংস লুকিয়ে খায়। তার জের ধরে ওরা আমায় ডিভোর্স দেয়। এটা সামান্য একটা ইস্যু ছিল। ওরা চেয়েছিল আমায় বের করে দিতে। কারণ হিসেবে মিথ্যা রটানো রটিয়েছে। এরপরের সবটাই আপনারা জানেন। তন্নির অতীতের ছেদ কাটে লতা আপা ও চাচির কান্নায়।